আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার মূল্যবান সময়ের কিছু সময় দিয়ে যান আপনার জীবন বাঁচানোর জন্য। আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং পঙ্গুত্বের শিকার হচ্ছে এর থেকেও বেশি মানুষ। দেশের প্রেক্ষাপটে হিসাব করলে দেখা যাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার সংখ্যা টপ 5 যে রোগগুলো আছে তার মধ্যে স্ট্রোক অন্যতম এবং পঙ্গুত্বের শিকার হয়ে যাওয়া মানুষগুলোর প্রধান কারণই হচ্ছে স্ট্রোক। এছাড়াও আরো অন্যান্য কারণ থাকে, বাট চিকিৎসাজনিত কারণে প্রধানত স্ট্রোকের জন্য মানুষ পঙ্গুত্ব বরণ করছে। কিন্তু আজও আমরা জানি না স্ট্রোকের সঠিক সংজ্ঞা। আমরা গুলিয়ে ফেলি হার্ট এবং ব্রেনের দুটি আলাদা আলাদা টার্মের সাথে স্ট্রোককে। তো চলুন আজকে আমরা জেনে নেই স্ট্রোক কি, স্ট্রোক প্রতিরোধে করণীয় কি, স্ট্রোক হলে কি করতে হবে এবং সুস্থ জীবনযাপনের জন্য কিভাবে স্ট্রোক প্রতিরোধী হয়ে জীবনযাপন করা সম্ভব। প্রথমেই আমরা যদি জানতে চাই স্ট্রোক কি, তাহলে মেডিকেল টার্ম অনুযায়ী আমরা বলবো স্ট্রোক ইজ এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ poor blood flow to brain cells causes cell death. That means স্ট্রোক এমন একটি রোগ, ব্রেনে ব্লাড ফ্লো কম বা রক্ত প্রবাহ কম হওয়ার কারণে মস্তিষ্কের কোষের মৃত্যুকে বলা হচ্ছে স্ট্রোক। কিন্তু আমরা প্রায় স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটি টার্মের মধ্যে গুলিয়ে ফেলি। আমরা অনেককেই বলতে শুনেছি যে হার্টের স্ট্রোক হয়েছে, ইভেন ব্রেনের অ্যাটাক হয়েছে, কিন্তু কথা দুটি সম্পূর্ণ ভুল। সঠিক কথা হচ্ছে হার্ট অ্যাটাক অ্যান্ড ব্রেন স্ট্রোক। তো সঠিক কথা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্টে কখনো স্ট্রোক হয় না, হার্টে কখনো স্ট্রোক হবে না, স্ট্রোক হবে ব্রেনে। হার্টে কেন স্ট্রোক হয় না? কজ হার্ট অ্যাটাক সম্পূর্ণ আলাদা একটি জিনিস। হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের করোনারি আর্টারি যখন ব্লাড ফ্লো কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। কিন্তু ব্রেন স্ট্রোক হচ্ছে ব্রেইনের যে আর্টারি আছে সেটিতে যখন রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয় অথবা ব্রেনের রক্তনালী ছিঁড়ে গেলে অতিরিক্ত রক্ত প্রবাহের কারণে ব্রেনের কোষের যে মৃত্যু সেটিকে আমরা বলবো ব্রেন স্ট্রোক। সো দুটি টার্ম আলাদা, আমরা কখনোই এই দুটি টার্মের মধ্যে কনফিউশন তৈরি করব না। এবার আসেন দেখে নেওয়া যাক ব্রেন স্ট্রোক কত প্রকার। ব্রেন স্ট্রোক আসলে দুই প্রকার, একটা হচ্ছে স্কেমিক ব্রেন স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজ ব্রেন স্ট্রোক। স্কেমিক ব্রেন স্ট্রোক কি তাহলে, আর হেমোরেজ ব্রেন স্ট্রোক কি তাহলে? স্কেমিক ব্রেন স্ট্রোক হচ্ছে রক্তনালীর ক্লটিং বা রক্তনালীর যে চর্বি জমে রক্তনালীতে যে ব্লকের সৃষ্টি হয়, ওই ব্লকের কারণে রক্ত প্রবাহিত হয়ে মস্তিষ্কে যেতে পারে না, সেটি হচ্ছে স্কেমিক ব্রেন স্ট্রোক। তখন মস্তিষ্কের ওই অঞ্চলের কোষগুলো মৃত্যুবরণ করে, সেটিকে আমরা বলতেছি স্কেমিক ব্রেন স্ট্রোক। কিন্তু যখন মস্তিষ্কের রক্তনালী অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে ছিঁড়ে যাচ্ছে সেটিকে তখন আমরা বলবো হেমোরেজ ব্রেন স্ট্রোক। হেমোরেজ দ্যাট মিন্স হ্যাম্পার হচ্ছে রক্তনালী, হ্যাম্পার হচ্ছে হেমোরেজ ব্রেন স্ট্রোক। দ্যাট মিন্স রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে যে স্ট্রোক হচ্ছে সেটি হচ্ছে হেমোরেজ ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক স্কেমিক হোক বা হেমোরেজ হোক, দুটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। স্কেমিক ব্রেন স্ট্রোক আর হেমোরেজ ব্রেন স্ট্রোক যদি আমরা একটু উদাহরণের মধ্য দিয়ে দেখাই তাহলে আমি বলবো, ধরে নিলাম আমাদের একটি পাইপ আছে বা একটি নলের মধ্য দিয়ে শস্য ক্ষেতে পানি যাচ্ছে, যেটিকে আমরা হচ্ছে সেচ ব্যবস্থার মাধ্যমে পানি দেই। তো ধরলাম নলের মধ্য দিয়ে পানি যাচ্ছে, এই নলের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখন নলের কোথাও কোনো একটা আবর্জনা বা বস্তু আটকে গেল, তখন এইখান থেকে যে পানিগুলো যাচ্ছিল সেটির প্রবাহ ব্যাহত হবে, এখানে কোনো পানির প্রবাহ হবে না, তখন সেটিকে আমরা বলবো স্কেমিক ব্রেন স্ট্রোক। এবং এখানে যে পানির প্রবাহ হচ্ছে না, দ্যাট মিন্স আমরা যদি রিয়েলিটির সাথে কল্পনা করি এখানকার রক্তনালী রক্ত প্রবাহিত করছে না ব্রেনের নির্দিষ্ট একটি অঞ্চলকে, তখন ব্রেনের ওই অঞ্চলের কোষগুলো রক্তের অক্সিজেনের অভাবে, রক্তে থাকে অক্সিজেন, এই রক্তে থাকা অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করছে।
এবং ব্রেনের যে কোষ একবার মৃত্যুবরণ করে তা জীবনে আর কোনোদিনও রিকভার করে না। আমাদের হাত পায়ে বা অঙ্গ প্রত্যঙ্গে যে কোনো স্থানে যদি কেটে যায় ওই জায়গার কোষ আবার প্রত্যাবর্তন করে এবং ওই জায়গাটা ফিল আপ করে, কিন্তু আমাদের ব্রেনের কোষ যখন একবার নষ্ট হয়ে যায় সেটি আর কখনোই রিকভার করে না। সো এটি হচ্ছে ইসকেমিক ব্রেন স্ট্রোক। আবার আমাদের যদি এমন হয় যে ব্লাড ফ্লো অনেক বেড়ে গেছে, আমাদের শরীরের ব্লাড প্রেশার অনেক বেশি, ব্লাড ফ্লো অনেক বেড়ে গেছে, এই ব্লাডগুলো রক্তনালীর চারদিকে প্রচন্ড প্রেসার ক্রিয়েট করছে এবং এই প্রেসারের কারণে রক্তনালী এখান থেকে ছিঁড়ে যাওয়ার ফলে রক্তগুলো বের হয়ে যাবে। রক্তগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, সামনে যাচ্ছে না। যেখানে যাওয়ার কথা সেই নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত রক্তনালী পৌঁছাতে পারছে না রক্তকে। সো তখন এই যে রক্তের অভাব, এই রক্তের অভাবের কারণে ওই নির্দিষ্ট স্থানের, দ্যাট মিনস ওইখানে যে আর্টারিটা বা যে রক্তনালীটি যে অঞ্চলে রক্ত সাপ্লাই দিত সেই অঞ্চলের কোষগুলো মৃত্যুবরণ করবে। সো তখন ওইখানকার কোষগুলো মারা যাবে। এটি হচ্ছে হেমোরেজ ব্রেন স্ট্রোক। সো ব্রেন স্ট্রোক কি জন্য হচ্ছে? দুটি কারণ যদি আমরা বলি, একটি হচ্ছে অতিরিক্ত ব্লাড প্রেশার, আরেকটি হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া। এই দুটি হচ্ছে দু ধরনের ব্রেন স্ট্রোকের প্রধান লক্ষণ। এছাড়াও ব্রেন স্ট্রোকের আরো কিছু লক্ষণ আছে। স্ট্রোকের কারণগুলো যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে উচ্চ রক্তচাপ, কারণ উচ্চ রক্তচাপের কারণে ম্যাক্সিমাম ব্রেন স্ট্রোক হয়ে থাকে। এছাড়াও আছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, শরীরের অতিরিক্ত ওজন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। তার মধ্যে আরেকটি হচ্ছে তামাক সেবন। তামাক জাতীয় দ্রব্য যেমন জর্দা বা অন্যান্য যে গুল, তামাক, টোবাকো, মদ্যদ্রব্য পান ইত্যাদি সবকিছু ব্রেন স্ট্রোকের জন্য অত্যন্ত মাত্রায় দায়ী। এছাড়াও আরেকটি আছে রিউমেটিক হার্ট ডিজিজ, সেটি অন্য সেক্টরে, সেদিকে আমরা আজকে যাব না, কারণ আজকে আমাদের এই ভিডিওটি সাধারণ সকল স্তরের মানুষের জন্য ব্রেন স্ট্রোকের সচেতনতা তৈরি করার ক্ষেত্রে। আমরা তাহলে জানলাম স্ট্রোক কি জিনিস, কি কি কারণে স্ট্রোক হতে পারে। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, শরীরের অতিরিক্ত ওজন, তামাক সেবন এবং আরো অনেক কারণ। তাহলে স্ট্রোক হলে করণীয় কি সেটি আমরা একটু পরেই জানবো। আমাদের এখান থেকে কারণ লক্ষণ শেষ। তাহলে স্ট্রোক জিনিসটা কিভাবে হতে পারে বা আমরা কখন বুঝবো, আমরা লক্ষণ দেখে কখন বুঝবো যে কোনো মানুষ ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করার ক্ষেত্রে তার কিছু কিছু লক্ষণ প্রকাশ পাবে, সেগুলোর মধ্যে তার কোনো একটা সাইড পড়ে যাবে, দ্যাট মিন্স বাম হাত অবশ হয়ে যাবে বা ডান হাত অবশ হয়ে যাবে এবং তার মুখ বাঁকা হয়ে যাবে। এছাড়াও আরো অনেক ধরনের লক্ষণ, যেমন কথা বলতে জড়তার সৃষ্টি হবে অথবা কথা বলতে পারবে না, চোখে ঝাপসা দেখা এবং ইমব্যালেন্স হয়ে যাওয়া, দ্যাট মিন্স দাঁড়িয়ে থাকা লোকটি আর দাঁড়িয়ে থাকতে পারবে না, ইমব্যালেন্সড হয়ে যাবে। এরকম কিছু কিছু লক্ষণ যেগুলো মেজর লক্ষণ, এই সমস্ত লক্ষণ নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু একটি ছোট্ট একটি শব্দ বা কি ওয়ার্ড বা নেমোনিক প্রকাশ করেছে, যেটির মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারবো স্ট্রোকের লক্ষণগুলো, বা কোনো মানুষ যদি স্ট্রোক করে থাকে সেটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো সাধারণ মানুষের জন্য। সেটিকে আমরা বলি বি ফাস্ট, সেটিকে আমরা বলবো বি ফাস্ট। বি ফাস্ট। তাহলে বি ফাস্টের পূর্ণরূপ কি? বি ফর ব্যালেন্সড, ই ফর আই। বি ফর ব্যালেন্স, দ্যাট মিন্স স্ট্রোক যখন আক্রান্ত হবে একজন পেশেন্ট, তখন সে তার ব্যালেন্স ঠিক রাখতে পারবে না এবং সে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ই ফর আই, দ্যাট মিন্স চোখে ঝাপসা দেখবে সাময়িক সময়ের জন্য, অথবা সেটি হতে পারে পার্মানেন্ট ভাবে যে কোনো এক চোখে। এফ ফর ফেস, দ্যাট মিন্স
মুখের যে অঙ্গভঙ্গি বা মুখ বেঁকে যাবে, মুখের অঙ্গভঙ্গির বিকৃত পরিবর্তন হবে। এ এ ফর আর্ম, আর্ম মানে বাহু বা হাত। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির যে কোনো এক সাইড যদি স্ট্রোকে আক্রান্ত হয় তাহলে ওই সাইডটি অবশ হয়ে যাবে। দ্যাট মিন্স তার যদি ডান সাইডের ডান ব্রেন আক্রান্ত হয়, তার বাম শরীরের বাম সাইড বা বাম হাত অবশ হয়ে যাবে এবং বাম হাতটি পড়ে যাবে বা তার অসাড়তা অনুভব হবে। তারপরে এস এস ফর স্পিচ। স্পিচ মিন্স কথা বলতে জড়তার সৃষ্টি হবে বা সে কথা বলতে বাধা পাবে, কথা বলতে পারবে না। টাইম, দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইজ টাইম। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির টাইম হচ্ছে খুব বেশি মূল্যবান একটি জিনিস, কারণ স্ট্রোকে আক্রান্ত পেশেন্টকে যতটা সময়ের মধ্যে হসপিটালে নিয়ে যাওয়া যাবে তার সুস্থ হওয়ার চান্স ততটা বেশি বাড়বে, কারণ প্রত্যেক সেকেন্ডে প্রায় 4 বিলিয়ন কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বি ফর ব্যালেন্সড, ই ফর আই, আমরা যদি বাংলায় বলি তার ভারসাম্য হারাবে, চোখে ঝাপসা দেখবে, তার মুখে বিকৃতি হবে, তার হাতে সে বল অনুভব করবে না বা অসাড়তা অনুভব করবে, মৌখিক কথা বলার ক্ষেত্রে জড়তার সৃষ্টি হবে এবং তার টাইম হচ্ছে খুব বেশি প্রিসিয়াস। যখনই এই লক্ষণগুলো দেখা যাবে সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে রোগীকে হসপিটালাইজড করতে হবে। হসপিটালে নেওয়ার জন্য তার একটি মূল্যবান সময় হচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার্স। 4 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছালে একটি ইনজেকশনের মাধ্যমে স্ট্রোকের রোগীর প্যারালাইসিস ঠিক করা সম্ভব। এমন রোগীর আছে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি 4 ঘন্টার আগে হসপিটালে পৌঁছে গিয়েছে এবং তাকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। পরবর্তী দিন সকালে সে কিনা হেঁটে হেঁটে বাসায় গিয়েছে একজন সুস্থ মানুষের মতো। দ্যাট মিন্স স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির জন্য টাইম হচ্ছে খুব বেশি মূল্যবান একটি জিনিস। টাইম যত কম লাগবে রোগীর সুস্থতার সম্ভাবনা তত বেশি বাড়বে। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি চিকিৎসার ক্ষেত্রে যদি হেমোরেজ ব্রেন স্ট্রোক হয় তাহলে অনেক ক্ষেত্রে ব্রেইনে অপারেশন করা লাগতে পারে। এছাড়াও যদি ইসকেমিক স্ট্রোক হয় তাহলে ইনজেকশন দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তির রক্তের যে জমাট বাঁধা বা ব্লাড ক্লট করা ছিল বা ব্লকেজ ছিল সেটি খুলে দেওয়া সম্ভব। এছাড়াও আরো অনেক উন্নত চিকিৎসার মাধ্যমে, যেটি হসপিটালে সব জায়গায় অ্যাভেলেবেল না, বাট মোস্ট অফ দ্য বিগ হসপিটালস অ্যান্ড যেখানে মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে সেই সমস্ত হসপিটালে ব্রেন স্ট্রোকের যে চিকিৎসাগুলো সেগুলো যে মডার্ন চিকিৎসা সেগুলো খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কারণ লক্ষণ জানতে পারলাম, করণীয় জানতে পারলাম। প্রতিকার হচ্ছে প্রধানত ধূমপান না করা, ধূমপান, মদ্যপান এবং তামাক জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকা। এছাড়াও আছে নিজের রক্তচাপ পরিমাপ করে রক্তচাপের ভারসাম্য বজায় রাখা। অনেকেই হাই ব্লাড প্রেশারের পেশেন্ট থাকেন এবং তাদের অবহেলার কারণে একসময় ব্রেন স্ট্রোক করে বসেন। এই ব্লাড প্রেশারকে অবহেলা করা যাবে না, অবহেলা করা যাবে না ডায়াবেটিসকে। ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে আমরা যদি বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিজের শরীরের অতিরিক্ত ওজনকে কমাতে হবে, শরীরের পারফেক্ট যে ওজন সেটিতে আসতে হবে এবং নিয়মমাফিক জীবনযাপন করতে হবে। এছাড়াও তামাক দ্রব্য সেবন, মদ্যপান এবং মাদক দ্রব্য সেবন এসব থেকে বিরত থাকতে হবে, তাহলেই স্ট্রোক থেকে বাঁচা সম্ভব। আমরা প্রায় একটি ভুল করে ফেলি, স্ট্রোকে আক্রান্ত মানুষ বা স্ট্রোকে আক্রান্ত পেশেন্টকে আমরা আইডেন্টিফাই করতে ব্যর্থ হই। অনেক সময় ভাবি যে ঘরে বসেই তার চিকিৎসা দেওয়া সম্ভব, কিন্তু এটি সবচেয়ে বড় ভুল ধারণা এবং স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা প্যারালাইসিসের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পারিবারিক অসচেতনতা। এই পারিবারিক অসচেতনতার জন্য আমরা হসপিটালে যেতে লেট করি এবং হসপিটালে যেতে লেট হওয়ার কারণেই আমরা
স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে পারি না, অথবা তার পঙ্গুত্বকে আমরা নিরসন করতে পারি না। সো আমাদের মেইন কাজ হচ্ছে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো আইডেন্টিফাই করে তাকে যতটা দ্রুত সম্ভব হসপিটালাইজড করা এবং হসপিটালে চিকিৎসার আওতাধীনে চলে আসা। স্ট্রোকের কারণে একদম সুস্থ সবল একজন মানুষের জীবন নিমিষেই শেষ হয়ে যেতে পারে। সুতরাং আমরা স্ট্রোকের সচেতনতা গড়ে তুলি এবং মানুষকে সচেতন করে তুলি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।